আমাদের টাইপ ওয়ানে যে ফর্মুলাগুলো আছে তার প্রথম ফর্মুলা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। এই ভার্নিয়ার ধ্রুবককে ভিসি দ্বারা প্রকাশ করে। তো এইটার প্রথম যেই ফর্মুলাটা, এটা একটু বাংলা টাইপের, বাট এটা মনে রাখতে হবে, আমাদের ম্যাথ করার সময় লাগবে। সেটা হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য মাইনাস, মানে এটা মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। তো আমি বিষয়টা একটু ক্লিয়ার করি, খেয়াল করো। আমরা শুরুতে যে আমাদের প্রধান স্কেল কি এবং কি ভার্নিয়ার স্কেলটা কি, তো আমরা একটু বিস্তারিত দেখি যে হচ্ছে আমরা একটা স্কেল নিলে সুবিধা হবে। ধরো এটা হচ্ছে আমাদের প্রধান স্কেল এবং প্রধান স্কেলের সাথে লাগানো থাকে হচ্ছে কি ভার্নিয়ার স্কেল। এইটা হচ্ছে আমাদের মেইন স্কেল, প্রধান স্কেল। তো এই প্রধান স্কেলের সাথে নিচে একটি ছোট আকৃতির স্কেল লাগানো থাকে, কিন্তু সেই স্কেলটা হচ্ছে একটা নির্দিষ্ট মানের নিতে হয়। যেমন হচ্ছে ধরো প্রধান স্কেলের আমার এখানে কয় ঘর, এক টোটাল হচ্ছে 10 ঘর, এটা হচ্ছে 5 মিলিমিটার, আর এটা হচ্ছে 10 মিলিমিটার। তো আমরা ভার্নিয়ার স্কেলটা নিব হচ্ছে প্রধান স্কেলে 9 ভাগ নিব, 9 ভাগ পর্যন্ত হচ্ছে আমি ভার্নিয়ার স্কেলটা নিব। এই যে ভার্নিয়ার স্কেল নিলাম, কিন্তু এই 9 ভাগের ভিতরে আমি ভার্নিয়ার স্কেলকে টোটাল 10টা ভাগে ভাগ করব। কয়টা ভাগে? 10টা। তো আমরা দেখো, খেয়াল করো, 10টা ভাগে করলে এই ভাগগুলোর চাইতে একটু ছোট হবে। আচ্ছা, ছোটগুলো আমি নেই, নীল কালি দিয়ে দিই, খেয়াল করো। তো আমরা এখন আশা করি বুঝতে পারছি যে হচ্ছে ভার্নিয়ার স্কেল নেওয়ার নিয়মটা কি। তো তুমি এখানে হচ্ছে 10 ঘর, 9 ঘরে তুমি 10 ঘর নিছো, কিন্তু যদি হচ্ছে ধরো তুমি 20 ঘরে, মানে 20 ঘর নিতে চাও, ভার্নিয়ার স্কেলের 20 ঘর নিতে চাও, তাহলে প্রধান স্কেলের 19 ঘরে নিতে হবে। আবার যদি হচ্ছে তুমি ভার্নিয়ার স্কেলের যে ঘর সংখ্যা বা ভাগ সংখ্যা, এই যে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ, এই যে ক্ষুদ্রতম এক ভাগ, আর প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ। এই যে এখানে আমি একটু ক্লিয়ার করি, এখানে হচ্ছে নীল কালি দিয়ে দিতেছি। এই যে এইটুকু হচ্ছে আমাদের কি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ, এক ভাগের দৈর্ঘ্য। আর এইটুকু হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। আশা করি বুঝতে পারছো। তাহলে হচ্ছে ভার্নিয়ার ধ্রুবকটা কি? ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে এই যে অংশটুকু, এইখান থেকে এই যে এই অংশটুকু হচ্ছে আমাদের ভার্নিয়ার ধ্রুবক, এই ডিসটেন্স, এই যে ডিসটেন্স। তো আশা করি বুঝতে পারছো। তো এটা যদি আমি এখানে আশা করি বুঝতে পারছো যে হচ্ছে প্রধান স্কেলের এক ভাগ আর ভার্নিয়ার স্কেলের এক ভাগ যতটুকু ডিফারেন্স, এই যে এই অংশটুকু হচ্ছে আমাদের ভার্নিয়ার ধ্রুবক। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো।
তো এখন হচ্ছে আমরা আলোচনা করব এই ফর্মুলাটাকে আমরা নতুন ভাবে লিখতে পারি, মানে ভার্নিয়ার কনস্ট্যান্টের আরেকটা ফর্মুলা আছে, সেটা আমরা একটু দেখে নিই। এইখানে আমি একটু ক্লিয়ার করি যে এই যে এইখানে উপরে এটা মেইন স্কেল, মানে প্রধান স্কেল। এই প্রধান স্কেলের ঘরগুলা একক আছে, দেখো 5 মিলিমিটার, 10 মিলিমিটার, মানে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এভাবে। বাট ভার্নিয়ার স্কেলের যে ঘর সংখ্যাগুলো আছে এগুলোর কোনো কি নাই, একক নাই। এই জিনিসগুলোর কি নাই, কোনো একক নাই। এগুলোকে বলা হয় হচ্ছে ভার্নিয়ার সমপাতন। কি বলা হয়? ভার্নিয়ার সমপাতন। যেমন এইখানে হচ্ছে ভার্নিয়ার, এইখানে যদি থাকে তাহলে 1 2 3 4, 4 হচ্ছে ভার্নিয়ার সমপাতন বা ভার্নিয়ার পার্ট, ভার্নিয়ার স্কেলের পার্ট। আশা করি বুঝতে পারছো। তো এখন দেখো আমরা যদি ভার্নিয়ার কনস্ট্যান্টের তো এই ভার্নিয়ার ধ্রুবকের আরেকটা ফর্মুলা আছে, সেটা একটু আমরা দেখে নেই। তাহলে এটা তুমি হচ্ছে 1 নম্বর ফর্মুলা আকারে মনে রাখতে পারো। তো 2 নম্বর ফর্মুলা হচ্ছে আমাদের বিসি, মানে ভার্নিয়ার কনস্ট্যান্ট, মানে ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে অনুপাত আকারে লেখা লাগে। তো এটা হচ্ছে প্রধান স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য, 1 ভাগের দৈর্ঘ্য, আর নিচে হচ্ছে ভার্নিয়ার স্কেলের মোট ঘর সংখ্যা বা ভাগ সংখ্যা। ভার্নিয়ার স্কেলের মোট ভাগ বা ঘর সংখ্যা। তো এটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি ভেরিয়েবলতে লিখি তাহলে হচ্ছে ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্যকে আমরা এস দ্বারা প্রকাশ করতেছি, এবং ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করতেছি। তার মানে হচ্ছে আমাদের ভিসি ইকুয়াল টু দাঁড়াইতেছে এস বাই এন। এখন মজার বিষয় হচ্ছে সাধারণত এস এর ভ্যালুটা, মানে হচ্ছে ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য, এটা এই 1 ভাগের দৈর্ঘ্য সাধারণত কত হয়? 1 মিলিমিটার হয়। ধরো তোমার প্রশ্নে কোনো কিছু উল্লেখ নাই, মানে হচ্ছে জাস্ট ভার্নিয়ার স্কেল বলা আছে, তাহলে তুমি ধরে নিবা যে এস এর মান কত, 1 মিলিমিটার। বাট যদি কোনো জায়গায় বলা থাকে যে হচ্ছে প্রধান স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য 0.5 সেন্টিমিটার বা হচ্ছে 0.5 মিলিমিটার দেওয়া থাকলে আলাদা বিষয়, বাট সাধারণত এস এর মান কত হবে? 1 মিলিমিটার। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। এই হচ্ছে আমাদের দুইটা সূত্র, সেটা হচ্ছে কি ভার্নিয়ার কনস্ট্যান্টের দুইটা ফর্মুলা। তো এখন হচ্ছে আমরা আলোচনা করব যে হচ্ছে তৃতীয় ফর্মুলা। এখানে আমাদের 3 নম্বর কি ফর্মুলা লাগে খেয়াল করো। তো তৃতীয় ফর্মুলার আগে আমরা হচ্ছে একটা গাণিতিক সমস্যা সমাধান করি, যে আমরা দুইটা ফর্মুলা পড়লাম, এই দুইটা ফর্মুলা একটা গাণিতিক সমস্যা সমাধান করলে আমরা ফর্মুলা দুইটা হচ্ছে ক্লিয়ার হবে। তাহলে হচ্ছে আমরা একটা ফর্মুলা লিখি। তো প্রশ্নটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের 20 ভাগ প্রধান স্কেলের 19 ভাগের সমান। এটা হচ্ছে প্রশ্ন। তো ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করো। সমান হলে ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়
এই হচ্ছে আমাদের প্রশ্ন। তো আমরা দুইটা ফর্মুলা শিখছিলাম, তো দুইটা ফর্মুলা দিয়ে তুমি হচ্ছে এটা সমাধান করতে পারবা। এখন মজার বিষয় হচ্ছে এইখানে কিন্তু ভার্নিয়ার স্কেলের বিষয়ে বলে না যে প্রধান স্কেলের দৈর্ঘ্য কতটুকু। তার মাঝে তুমি এখানে ধরে নিবা কি যে ভার্নিয়ার স্কেলের প্রধান স্কেলের দৈর্ঘ্য হচ্ছে এক ভাগের দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার। তো আমরা হচ্ছে আগে দ্বিতীয় যে ফর্মুলাটা সেটা সহজ, সেটা দিয়ে আমরা একটু ক্যালকুলেশন করি। দেখো খেয়াল করো। তো শুরুতে আমাদের এইখানে দেখতে হবে যে হচ্ছে প্রধান স্কেলের এক ভাগের দৈর্ঘ্য, প্রধান স্কেলের এক ভাগের দৈর্ঘ্য s ইকুয়াল টু 1 মিলিমিটার। যেহেতু দেওয়া নাই তার মানে হচ্ছে আমরা ধরে নিব কত 1 মিলিমিটার। আর দ্বিতীয়ত হচ্ছে এইখানে আমাদের বের করতে হবে যে কি ভার্নিয়ার ভাগ সংখ্যা কত। কারণ হচ্ছে আমাদের কি ছিল ফর্মুলাতে ভিসি ইকুয়াল টু হচ্ছে এস বাই এন, এন মানে হচ্ছে কি ভার্নিয়ার স্কেলে মোট ভাগ সংখ্যা। তো এইখানে ভার্নিয়ার স্কেলের 20 ভাগ, তার মানে হচ্ছে এখানে ভার্নিয়ার স্কেলে ভাগ সংখ্যা কত, তার মানে হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা বা ঘর সংখ্যা n ইকুয়াল টু হচ্ছে 20। এই যে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত 20। তো এখন হচ্ছে আমরা জানি কি যে ভিসি ইকুয়াল টু হচ্ছে এস বাই কত এন। তো এস এর মান কত 1 আর এন এর মান কত 20। তো দেখো এই যে এইখানে এস এর কিন্তু একক আছে, প্রধান স্কেলের এক ভাগের দৈর্ঘ্য, এবং এটা হচ্ছে মিলিমিটার। বাট ভার্নিয়ার স্কেলের যে ভাগ সংখ্যা সেটার কিন্তু কোনো একক নাই, সেটা হচ্ছে 20, অনলি 20। তার মানে হচ্ছে এইখানে তুমি একক বসায় দিবা। তো 1/20। আচ্ছা আমরা ক্যালকুলেশন করি। কত 0.05 একক হচ্ছে মিলিমিটার। তো এই হচ্ছে আমাদের কি ভার্নিয়ার কনস্ট্যান্ট বা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। তো তুমি ইজিলি হচ্ছে এটা বের করতে পারলে। এখন যদি আমরা হচ্ছে ওই যে প্রথম সূত্রের অনুসারে বের করি যে হচ্ছে প্রধান স্কেলের এক ভাগ মাইনাস হচ্ছে কি ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্যের যে ডিফারেন্সটা, সেটা দিয়ে আমরা একটু বের করার চেষ্টা করি। খেয়াল করো। তো আশা করি এটা বুঝতে পারছো। ওকে ফাইন। আর মজার বিষয় হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্টের কিন্তু হচ্ছে একক আছে, সেটা হচ্ছে কি মিলিমিটার। মানে একক আছে, সেটা মিলিমিটার থাকতে পারে, সেন্টিমিটার থাকতে পারে, এটার সমস্যা না। কিন্তু হচ্ছে আমাদের ভার্নিয়ার কনস্ট্যান্টের কি আছে একক আছে, কিন্তু ভার্নিয়ার সমপাতন বা ভার্নিয়ার স্কেলের যে ভাগ সংখ্যা সেগুলোর কি নাই কোনো একক নাই। তো আচ্ছা দেখো আমরা এই প্রবলেমটা একটু বিকল্প ভাবে করার চেষ্টা করি। তো এইখানে আমরা যেটা করব, আচ্ছা খেয়াল করো। তো আমরা জানি মেইন ফর্মুলাটা হচ্ছে ভিসি ইকুয়াল টু হচ্ছে প্রধান স্কেলের এক ভাগ এর দৈর্ঘ্য মাইনাস ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্য। এখন খেয়াল করো
এইখানে প্রধান স্কেলের 1/8 দৈর্ঘ্য, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই, কারণ আমরা একটু আগে একটা নোট আকারে একটা জিনিস মাথায় রাখবো যে ভার্নিয়ার স্কেলের প্রধান স্কেলের 1/8 মানে হচ্ছে 1 মিলিমিটার, যদি কোনো কিছু দেওয়া না থাকে তার মানে হচ্ছে এটা হচ্ছে 1 মিলিমিটার। আর এইখানে হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট যে ভার্নিয়ার স্কেলের 1/8 দৈর্ঘ্য বের করতে হবে। এখন এইটা বের করার জন্য আমরা এইখানে হচ্ছে ক্যালকুলেশনটা দেখতে হবে যে আমাদের এখানে কি ভার্নিয়ার স্কেলের 20 ভাগ ইকুয়াল টু কি প্রধান স্কেলের 19 ভাগের সমান। তো এইখান থেকে হচ্ছে আমরা ভার্নিয়ার স্কেলের 1/8 বের করব, 1/8 দৈর্ঘ্য। এখন তুমি নরমালি চিন্তা করো, আমরা যারটা বের করি, যার মান ক্যালকুলেশন করি, সেটা কিন্তু ইকুয়ালের পরে লিখি। তো সেই অনুসারে আমরা এখান থেকে লিখতে পারি যে ভার্নিয়ার স্কেলের আমরা কার মান বের করব, ভার্নিয়ার স্কেলের দৈর্ঘ্য বের করব। তো ভার্নিয়ার স্কেলের দৈর্ঘ্যটা বের করব। তো খেয়াল করো, এখানে আমরা বলতে পারি, এটা আমি হচ্ছে এখানে দুইটা লাইন রাখলাম, দুটা লাইন জাস্ট ক্যালকুলেশন। এখন হচ্ছে আমরা একটু হিসাব নিকাশ করি। খেয়াল করো, এখানে এখানে হচ্ছে আমরা কি লিখতে পারি যে ভার্নিয়ার স্কেলের 20 ভাগ, ভার্নিয়ার স্কেলের 20 ভাগ, এই 20 ভাগটা কার সমান, প্রধান স্কেলের 19 ভাগের সমান। প্রধান স্কেলের 19 ভাগ। ওকে ফাইন, তাহলে আমার তো দরকার ভার্নিয়ার স্কেলের কি 1/8, তাহলে আমরা এখানে লিখি ভার্নিয়ার স্কেলের 1/8 সমান হচ্ছে প্রধান স্কেলের 19 বাই কত 20 ভাগ, কারণ 1/8 তো কমে যাবে, কমে যাওয়া মানে কি হচ্ছে ভাগ করা, তো 19 বাই কত 20। এখন একটু খেয়াল করো, তো এটা তো হচ্ছে ভাগ, 1/8 হচ্ছে প্রধান স্কেলের এত অংশ, এত ভাগ। তাহলে আমরা তো আবার জানি যে প্রধান স্কেলের 1/8 দৈর্ঘ্য কত 1 মিলিমিটার। তার মানে হচ্ছে আমরা যদি এখন লিখি যে ভার্নিয়ার স্কেলের 1/8 দৈর্ঘ্য ইকুয়াল টু হবে 19 বাই 20, এটা হচ্ছে এত ইন্টু কত প্রধান স্কেলের 1/8 এর দৈর্ঘ্য, প্রধান স্কেলের 1/8 দৈর্ঘ্য। তো 19 বাই 20 ইন্টু প্রধান স্কেলের 1/8 হচ্ছে 1 মিলিমিটার। তো আশা করি এটা হিসাব নিকাশ করলে তোমার দাঁড়াবে কত 19 বাই 20 মিলিমিটার। এই হচ্ছে আমার ভার্নিয়ার স্কেলের 1/8 দৈর্ঘ্য। তো এখন হচ্ছে আমরা মানগুলো বসাই দিই, খেয়াল করো। তো প্রধান স্কেলের 1/8 দৈর্ঘ্য হচ্ছে কত 1 মিলিমিটার মাইনাস, আর ভার্নিয়ার স্কেলের 1/8 দৈর্ঘ্য হচ্ছে কত 19 বাই 20 মিলিমিটার। তো এটা যদি হচ্ছে আমরা ক্যালকুলেশন করি, তাহলে হচ্ছে মজার বিষয় হচ্ছে এইখানেও আমাদের এই সেম রেজাল্ট আসবে, সেটা হচ্ছে 0.05 মিলিমিটার। তো আশা করি যে আমাদের এই ভার্নিয়ার স্কেল এর থেকে আমরা ভার্নিয়ার ধ্রুবকটা দুই ওয়েতেই বের করতে পারবো। আগে শুরুতে হচ্ছে নরমাল ডিরেক্ট একটা ফর্মুলা ইউজ করছিলাম, আর এখানে ডিরেক্ট না, এখানে হচ্ছে আমরা কি করছি যে হচ্ছে স্টেপ বাই স্টেপ মেইন ডেফিনেশন মানে মেইন সংজ্ঞা থেকে আমরা বের করার চেষ্টা করছি। তো তোমার এই দুইটা জিনিসই হচ্ছে কাজে লাগবে, তুমি যখন হচ্ছে অ্যান্সার বের করবা, সৃজনশীল করবা, দেখবা যে এই দুইটা স্টেপই হচ্ছে তোমার প্রয়োজন হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে দেখবা যে প্রথমটা ইউজ করবা, মাঝে মাঝে মনে হবে যে প্রয়োজন হবে দ্বিতীয়টা ইউজ করার। সো আমরা এই জন্য দুইটা ওয়ে কি শিখে রাখলাম। তো এখন হচ্ছে আমরা দুইটা ফর্মুলা শিখছিলাম, এখন হচ্ছে আমাদের তৃতীয় ফর্মুলা। তৃতীয় ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট, খেয়াল করো। তো আমি মুছাই দিই বিষয়টা। এখন আমরা আলোচনা করব হচ্ছে সূত্র 3, মানে প্রথম কত ছিল 2, তো এই যে হচ্ছে এখন আমরা আলোচনা করব কত 3। তো 3 নম্বরটা হচ্ছে আমাদের
সূত্রটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে। এল ইকুয়াল টু হচ্ছে এম, এটা তোমরা দেখছো অনেকেই, ভি ইন্টু হচ্ছে ভিসি। তো এইখানে আমি সবগুলোর পরিচয় দিই। এল এর পরিচয়টা এই পাশে দিয়ে দিই। এল হচ্ছে পরিমাপকৃত বস্তুর দৈর্ঘ্য, মানে তুমি যেই বস্তুটার দৈর্ঘ্য নির্ণয় করবা, ধরো হচ্ছে আমরা কিন্তু প্রথম টাইপটা কি ছিল, স্লাইড ক্যালিপার্স। তো স্লাইড ক্যালিপার্স ব্যবহার করার সময় তোমার এখানে কি আছে, প্রধান স্কেল আছে, ভার্নিয়ার স্কেল আছে। তো সকল কিছু হিসাব নিকাশ করার পরে তুমি কি একটা দৈর্ঘ্য মাপার জন্যই তো হচ্ছে স্লাইড ক্যালিপার্স ইউজ করছো। তো সেই স্লাইড ক্যালিপার্স যেটা ইউজ করবা, তাহলে মানে হচ্ছে এই এলটা হচ্ছে ওই পরিমাপকৃত যে বস্তুটা আছে সেই বস্তুর দৈর্ঘ্য। তাহলে এইখানে আমি লিখে দিলাম পরিমাপকৃত বস্তুর দৈর্ঘ্য। ওকে, আর এইখানে আমি বাকিগুলো লিখে দিই। এম হচ্ছে প্রধান স্কেল পার্ট, প্রধান স্কেল পার্ট। মানে তুমি ধরো একটা হচ্ছে দৈর্ঘ্য মাপতেছো, তোমার আসলো হচ্ছে 10, প্রধান স্কেল বরাবর আসলো হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে বা 10 মিলিমিটার, তাহলে 10 মিলিমিটার হবে কি প্রধান স্কেল পার্ট। আবার দেখবা যে হচ্ছে এখানে আবার ভার্নিয়ার স্কেলের একটা হিসাব নিকাশ আছে। তো সেই ভার্নিয়ার স্কেলের পার্টটা হচ্ছে ভি, এটা হচ্ছে ভার্নিয়ার সমপাতন বলা হয়, বা ভার্নিয়ার স্কেলের পার্ট, ভার্নিয়ার সমপাতন, ওই যে ঘর সংখ্যা এখানে আমরা তাহলে কোনটা নিব, এখানে কি ম্যাক্সিমামটা নিব না, এটা হচ্ছে প্রধান স্কেলের সাথে ভার্নিয়ার স্কেলের যেই ঘরটা মাপার সময় মিলে যাবে সেই ঘরটা নিব। ধরো সেটা 10টা ছিল, তো 10টার ভিতরে 8 নম্বরটা হচ্ছে প্রধান স্কেলে কোনো একটা দাগ বা হচ্ছে ঘরের সাথে মিলে গেছে, তাহলে হচ্ছে আমার 8 হবে কি ভার্নিয়ার সমপাতন বা ভার্নিয়ার পার্ট, ভার্নিয়ার পার্ট। আর এখানে তো ভিসির তো আমরা বুঝতেছি সেটা হচ্ছে কি ভার্নিয়ার ধ্রুবক। তো এটা কিন্তু একক নাই, এটার আবার হচ্ছে একক আছে, এটার একক আছে। তো এই ফর্মুলাটা দিয়ে আমরা হচ্ছে কি বের করতে পারবো, মানে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করতে পারবো, এটা মাথায় রাখতে হবে। তো এলটা কি পরিমাপকৃত বস্তুর দৈর্ঘ্য, এমটা হচ্ছে প্রধান স্কেল পার্ট, ভিটা হচ্ছে কি ভার্নিয়ার সমপাতন এবং হচ্ছে বা ভার্নিয়ার পার্ট, আর ভিসি হচ্ছে কি ভার্নিয়ার কনস্ট্যান্ট। তো আমরা তো এই ভার্নিয়ার রিলেটেড যেই টপিক মানে ফর্মুলা ছিল, এই তিনটা আমাদের মাথায় রাখলে হবে। তো এখন হচ্ছে আমরা যেহেতু এই চ্যাপ্টারে মেইন বিষয়টা হলো ত্রুটি, তো ত্রুটিটা হচ্ছে আমরা দেখি নাই যে ত্রুটির দুইটা ফর্মুলা আছে, সেটা আমরা একটু খেয়াল করি। তাহলে আমাদের এখন হচ্ছে 3 নম্বর ফর্মুলা। 4 নম্বর হচ্ছে প্রথমত হচ্ছে আমাদের ত্রুটি, মানে চূড়ান্ত ত্রুটি কত, তো চূড়ান্ত ত্রুটি হচ্ছে, তুমি ধরো ত্রুটি মানে হচ্ছে একটা বস্তুর কি থাকে, একটা প্রকৃত মান থাকে, এবং তুমি যখন মাপা হয় স্লাইড ক্যালিপার দিয়ে বা স্ক্রু গজ দিয়ে বা যে কোনো কিছু দিয়ে মাপা হয়, তখন দেখবা যে প্রকৃত মানের চেয়ে একটু কম বা কি একটু বেশি হয়। তো সেই জিনিসটা কতটুকু বেশি বা কতটুকু কম, এটাই তোমার কি ইরর, মানে হচ্ছে ত্রুটি। তো আমাদের চূড়ান্ত ত্রুটিটা কি হবে, যে বস্তুর কি প্রকৃত মান মাইনাস হচ্ছে বস্তুর পরিমাপকৃত মান। তো আশা করি বুঝতে পারছো। এখন তুমি বলতে পারো স্যার মানে হচ্ছে এইখানে যদি কম হয় তাহলে তো এখানে নেগেটিভ আসবে। তো হচ্ছে তুমি পজিটিভ বা নেগেটিভ, মানে তুমি যদি মডুলাস নিয়ে নাও তাহলে হচ্ছে তোমার কি আসবে, মান আসবে। তো আশা করি বুঝতে পারছো, কারণ মডুলাসের ভিতরে যেমন হচ্ছে ধরো তুমি মডুলাসের ভিতরে
5 মাইনাস 2 হিসাব করো, তাহলে তোমার কত দাঁড়ায় 3। তাহলে 3 ইকুয়াল টু হচ্ছে 3, বাট তুমি এরকম পাইলা যে হচ্ছে 5 মাইনাস 7, তাহলে কত দাঁড়াইলো -2। মডুলাস মানে পরম মান আর কি, পরম মান। তো এটা হচ্ছে যদি আমরা এই পরম মানটাকে উঠাই দিই তাহলে আলটিমেটলি কত আসবে 2 আসবে। তো এইখানে হচ্ছে এই জন্য পরম মান নেওয়া হয়। তো তোমার ইরর হচ্ছে কত, মানে এরকম যদি হয় তাহলে 3, অথবা এরকম হলে কত 2। তো আশা করি তুমি বুঝতে পারছো। মেন কথা হলো তোমার মাথায় রাখতে হবে যে চূড়ান্ত ত্রুটি হচ্ছে প্রকৃত মান মাইনাস হচ্ছে কি পরিমাপকৃত মান। তো এইটার ডিফারেন্সটাই হচ্ছে আমাদের কি চূড়ান্ত ত্রুটি। এখন খেয়াল করো আমাদের 5 নম্বর ফর্মুলাটা, এটি হলো আমাদের মেইন ফর্মুলা, যেটার জন্য আমরা এত আলোচনা করছি, সেটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটি। তো এই আপেক্ষিক ত্রুটিটা কি? আপেক্ষিক ত্রুটিটা হচ্ছে, আপেক্ষিক মানে কি, একটা আপেক্ষিক মানে হচ্ছে একটার সাপেক্ষে আরেকটা। তো আমরা এখানে আমাদের আদি যে মানটা বা প্রকৃত যে মানটা, সেটা আমাদের আপেক্ষিক ত্রুটিটা হচ্ছে পরিমাপকৃত যে মানটা, পরিমাপকৃত যে মান, সেটার সাপেক্ষে চূড়ান্ত ত্রুটি কতটুকু। এই দুটার রেশিওটা হচ্ছে আমাদের কি আপেক্ষিক ত্রুটি। আশা করি বুঝতে পারছো। মানে হচ্ছে আমাদের এইটুকু মাপার, এইটুকু ভ্যালু আমরা পাইছি, এটার কারণে এতটুকু ত্রুটি হয়েছে। তো এই জিনিসটাকে বলা হয় কি আপেক্ষিক ত্রুটি। এখন খেয়াল করো আরেকটা হচ্ছে আমাদের 6 নম্বর, এটাই হচ্ছে আমাদের লাস্ট সূত্র এই চ্যাপ্টারে। মানে এই চ্যাপ্টারে বলতে এই টাইপের, আমরা কিন্তু হচ্ছে এই পুরা চ্যাপ্টারটাকে দুইটা টাইপে ভাগ করছি। তো একটা টাইপের হচ্ছে ফর্মুলাগুলো আমরা একটু আলোচনা করতেছি, হচ্ছে শতকরা ত্রুটি। শতকরা ত্রুটি, তো এটা হচ্ছে খুবই সহজ। শতকরা মানে হচ্ছে 100% দ্বারা গুণ। তো এটা হবে আপেক্ষিক ত্রুটি ইন্টু কি 100%। আপেক্ষিকটা সংক্ষেপে লিখলাম আপেক্ষিক ত্রুটি ইন্টু কত 100%। তো মজার বিষয় হচ্ছে এই যে 100% আমি দিয়ে দিলাম 100 দ্বারা গুণ করা, আলটিমেটলি কিন্তু আমরা এখানে 100 দ্বারা গুণ করি নাই, এইখানে মেনলি 1 দ্বারা গুণ করা হয়েছে। আমি একটু ক্লিয়ার করি। যেমন ধরো তুমি 5 আছে, একটা ভ্যালু 5, এখন এই 5 এর সাথে কি তুমি হুট করে 100 গুণ করতে পারবা? মানে আমি তোমাকে বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। যেমন 5, তারপর তুমি ইকুয়াল দিয়ে লিখলা যে হচ্ছে 5 × 100, এটা কি হবে? কোনোভাবে পসিবল এটা না, এটা পসিবল না। এটা ম্যাথমেটিক্যালি কি বিশাল বড় একটা এরর। তো কিন্তু আমরা জানি যে 5 এর সাথে কত আছে, 1 আছে। এখন এই 1 কে আমরা এইভাবে লিখতে পারি 5 × 100 ডিভাইডেড হচ্ছে 100। তার মানে হচ্ছে 5 এর সাথে তুমি 100 ডিভাইডেড 100 করলে কত হবে 1। এখন মজার বিষয় হচ্ছে তুমি জানো যে কোনো কিছুকে 100 দ্বারা ভাগ করা মানে কি ওইটার পার্সেন্টেজ। তার মানে হচ্ছে তুমি লিখতে পারবো 5 × হচ্ছে কি 100%। তার মানে হচ্ছে 100% মানে হচ্ছে 100/100, 100/100 মানে কত 1, 1 × 5 মানে 5। তার মানে হচ্ছে এইটা ইকুয়াল টু এটা লেখা যায়। তার মানে হচ্ছে যে আপেক্ষিক ত্রুটি ইন্টু 100%। তো এইটা আলটিমেটলি হচ্ছে আমরা 100 এ হিসাব করার জন্য হয়েছে, কিন্তু এখানে 100 দ্বারা গুণ করাতে আমাদের কোনো ভ্যালু চেঞ্জ হবে না, জাস্ট হচ্ছে পার্সেন্টেজ আকারে আসবে। পার্সেন্টেজ মানে হচ্ছে আমার পরিমাপকৃত মানের সাথে আমি 100-র সাথে তুলনা করলাম। ধর 10-এর ভিতরে আমার 2 ভুল, তাহলে হচ্ছে আমার 100-র ভিতরে কত গুণ হবে, এই টাইপের। তো শতকরা হিসাব মানে এটি। তো আশা করি বুঝতে পারছো। এই হচ্ছে আমাদের টোটাল 6টা ফর্মুলা। কিন্তু এই 6টা ফর্মুলা হচ্ছে আমাদের এই চ্যাপ্টার রিলেটেড, মানে এই অধ্যায় রিলেটেড। কিন্তু আমাদের বিশেষ কিছু ফর্মুলা এখানে লাগে। তার ভিতরে আমরা 3টা বস্তু নিয়ে কথা বলবো, 3টা শেপ বা আকৃতি, সেটা হচ্ছে বৃত্ত, গোলক এবং হচ্ছে ঘনক। তো এই চ্যাপ্টারে মোস্ট সৃজনশীলগুলো হচ্ছে ঘনক এবং হচ্ছে গোলক নিয়ে আসা। তো আমরা একটু ওই 3টা শেপ আকৃতি যে ফর্মুলাগুলো আছে এগুলো একটু দেখে নিই, খেয়াল করো।
তো এটা আমরা একটু ছক করে পড়ে ফেলি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। খেয়াল করো। তো প্রথমে আমাদের সবচেয়ে বেশি পরিচিত হচ্ছে বৃত্ত, তারপরে আমরা পড়ব হচ্ছে গোলক, তারপরে আমরা পড়ব হচ্ছে ঘনক। ঘনক, আচ্ছা খেয়াল করো, আমি এখানে তিনটা হচ্ছে কলাম করলাম। এখন আচ্ছা, বৃত্ত এবং হচ্ছে গোলকের ভিতরে ডিফারেন্সটা আমরা অনেকে বুঝি না, আমি একটু ক্লিয়ার করতেছি উদাহরণ দিয়ে। যেমন ধরো বৃত্ত এবং হচ্ছে গোলক, এই দুটোর ভিতরে ডিফারেন্স কি? তো আমি যদি বলি যে বৃত্ত জিনিসটা হচ্ছে আমাদের রিং, মানে আমরা হাতে যেটা পড়ি আর কি, রিং, বা হচ্ছে তুমি চাকা চিন্তা করতে পারো, চাকা। তো এই টাইপের জিনিসগুলো হচ্ছে তোমার কি, বা চুড়ি, চুড়ি, এগুলো হচ্ছে আমাদের কি বৃত্ত। আর গোলক হচ্ছে, তাহলে গোলক কোনগুলা? গোলক হচ্ছে বল, মানে বল বলতে হচ্ছে ক্রিকেট বল, ফুটবল, দেখো এগুলো কিন্তু বৃত্ত না, এটা বৃত্ত না, এটা হচ্ছে গোলক। মানে মেন কথা হলো, তুমি যদি একটা গোলককে স্লাইস করো, মানে যেমন মাঝখানে কাটো, মাঝখান থেকে একটু উপরে কাটো, তাহলে দেখবা যে হচ্ছে রিং বের হয়। তার মানে হচ্ছে একটা গোলক হচ্ছে অনেকগুলা বৃত্তের সমষ্টি। মানে তুমি একটা ফুটবলকে যদি হচ্ছে স্লাইস করে কাটো, তা কাটলে কি হবে, দেখবা যে ছোট ছোট রিং বের হচ্ছে, যত উপরের দিকে যাবা তত ছোট গোল, ছোট বৃত্ত হচ্ছে, যত উপরে যাবা তত ছোট বৃত্ত হচ্ছে। তার মানে হচ্ছে গোলক হচ্ছে অনেকগুলা বৃত্তের সমষ্টি। আচ্ছা, অনেকগুলো বৃত্তের সমষ্টি বলা যাবে না, মানে ওইভাবে বলা যায় না, কিন্তু আমরা যদি স্লাইস করে কাটি যে হচ্ছে গোলককে, তাহলে আমরা কি পাবো, বৃত্ত পাবো। আর একটা মজার বিষয় হচ্ছে বল, আরো হচ্ছে আছে আমাদের হচ্ছে পৃথিবী। পৃথিবী হচ্ছে আমরা গোলক হিসেবে চিন্তা করতে পারি। তারপর হচ্ছে সূর্যকেও হচ্ছে আমরা গোলক হিসেবে চিন্তা করতে পারি। তারপর চাঁদ। তো এগুলো হচ্ছে আমাদের কি, গোলক। আর ঘনক হচ্ছে, ঘনক হচ্ছে রুবিক্স কিউব, রুবিক্স, সরি, তো আমাদের খেয়াল করো। তো এখন হচ্ছে আমাদের কি, ঘনক। তো ঘনকের উদাহরণ যদি আমরা দিই, প্রথমে হচ্ছে পরিচিত হচ্ছে ছক্কা, ছক্কার গুটি, যেটা ছক্কার গুটি বা ডাইস। তো এটা এটা হচ্ছে আমরা চিনি যে ছক্কা, ছক্কার হচ্ছে শেপটা কিরকম হয়, চার কোণা, মানে চার কোণা বলতে হচ্ছে চার শেপ, 3D চার কোণা আর কি। তো এগুলোকে বলা হচ্ছে ঘনক, তার যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা কি থাকে, সমান থাকে। আরো হচ্ছে উদাহরণ যদি দেই, পোলাপান খেলাধুলা করে রুবিক্স কিউব নিয়ে, তো রুবিক্স কিউব, রুবিক্স কিউব, কিউব। আরেকটা হচ্ছে ওই যে যারা হচ্ছে ড্রিঙ্কস করে, তো ড্রিঙ্কস যারা করে তারা হচ্ছে তোমরা জানো যে হচ্ছে ওই আইসের, মানে বরফের যে কিউব গুলো আছে, বরফের কিউব গুলো কিন্তু হচ্ছে ঘনক আকৃতি। তো বরফের কিউব বলতে পারি আমরা, বরফের কিউব। তো এইগুলা হচ্ছে আমাদের কি, মানে ঘনক। তো আমি একটু শেপ গুলো দেখাই, আরো ক্লিয়ার হবে। তো বৃত্ত হচ্ছে আমাদের এরকম একটা বৃত্ত, মানে এটার জাস্ট হচ্ছে ক্ষেত্রফল আছে, এটা কিন্তু মানে আয়তন নেই, এটা নিয়ে আমি একটু পরে কথা বলতেছি। আর এখানে তো আসলে 3D আঁকানো যাবে না, তারপর আমি একটু ক্রিকেট বলের মতো হচ্ছে আঁকাই দিলাম। আর এখানে হচ্ছে আমি এইখানে শেপটা একটু দেখাই দিই। তারপরে হচ্ছে একদম পরিপূর্ণ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান হয়নি, তারপরে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে একটা কি, ঘনক। তো ঘনকের হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা কি, সমান। আর গোলকের, তো এটা ফুটবল, তার মধ্যে এর একটা সেন্টার থাকবে, মানে একটা কেন্দ্র থাকবে। কেন্দ্র থাকা মানে হচ্ছে তার একটা কি থাকা, ব্যাসার্ধ থাকা। তার মানে হচ্ছে এইখানে আর ব্যাসার্ধ থাকবে। আবার এখানে বৃত্ত, বৃত্তরও কি থাকবে, একটা ব্যাসার্ধ থাকবে, একটা কেন্দ্র থাকবে। বিষয়টা বুঝতে পারছো? এখন কথা হচ্ছে যে আমাদের কেন এইগুলো করতেছি, এগুলো মেইনলি হচ্ছে আমাদের একটু বোঝা লাগবে। কারণ এইখানে প্রত্যেকটা জায়গারই হচ্ছে এই যে ক্ষেত্রফল, তারপর হচ্ছে আয়তন বের করতে হবে। তো বৃত্তের ক্ষেত্রফল কি, এটা আমরা জানি যে ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে, ক্ষেত্রফল সেটা হচ্ছে পাই
আর স্কোয়ার, আর হচ্ছে কি ব্যাসার্ধ। আর এইখানে হচ্ছে আর আয়তন, বৃত্তের আয়তন, বৃত্তের আয়তন হচ্ছে ভি, ভি ইকুয়াল টু হচ্ছে 0, কারণ এর কোনো হাইট নাই, হাইটকে আমরা 0 ধরি আর কি। আর এইখানে হচ্ছে গোলকের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার। এগুলো মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। আর তারপর হচ্ছে আয়তন, এটাও খুবই ইম্পর্টেন্ট। এটা মানে এত বেশি আসছে যে অ্যামাউন্টটা বলা যাচ্ছে না, যে অনেক, মানে তুমি সব জায়গাতে এই জিনিসটা পাবা, যে হচ্ছে গোলক এবং গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। আর আরটা হচ্ছে কি গোলকের ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ। তো এইখানে হচ্ছে আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আর এইখানে খেয়াল করো, এইখানে হচ্ছে আমরা মানে তিনটা বাহু যেহেতু সমান, মানে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা কি সমান, তো সেই কারণে আমরা এইখানে বলতে পারি যে হচ্ছে এইটা হচ্ছে এ, প্রস্থ এ এবং কি উচ্চতাও, এই যে এইটা উচ্চতাও কি এ। তো এইখানে খেয়াল করো, এখানে হচ্ছে এটা আবার ভাইবো না যে হচ্ছে ঘনক ইটের মতো, ন, ঘনক ইটের মতো না, ইটের, কারণ ইটের হচ্ছে এক পাশ একটু লম্বা, তো সেটাকে আমরা ঘনক বলতে পারবো না আর কি। আচ্ছা, এখন খেয়াল করো, তার মানে হচ্ছে এটার কয়েকটা তল আছে, যেমন হচ্ছে এইটা একটা তল, এইটা একটা তল, এইটা একটা তল, ওই পিছনে আরেকটা তল, উপরে একটা তল, নিচে একটা তল, টোটাল 6টা তল। এবং মজার বিষয় হচ্ছে এই 6টা তলের যদি একটা তল আমরা এখানে লিখি, একটা তল, এই যে একটা তল, ধরো যে এই তলটা নিলাম, এই সামনের তলটা যেটা আমাদের সামনে আছে, তো এটার হচ্ছে দৈর্ঘ্য এ, প্রস্থ এ। এখন তলের তো আর হচ্ছে উচ্চতা হয় না, তো এইটার যদি হচ্ছে তুমি ক্ষেত্রফল বের করো, শুধু একটা তলের ক্ষেত্রফল, একটি তলের ক্ষেত্রফল কত হবে, স্কয়ার, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তো তাহলে আয়তন কত হবে, এটা কিন্তু একটি তল, একটি তল, একটি তলের ক্ষেত্রফল হচ্ছে কত, স্কয়ার। তাহলে এইখানে টোটাল 6টা তল আছে, তাহলে মোট তলের ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে কয়টা, 6টা, তাহলে 6টা 6 ইনটু কি স্কয়ার। আর এর আয়তন, তার মানে হচ্ছে ঘনকের, ঘনকের আয়তন, ঘনকের আয়তন ইকুয়াল টু হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু কি উচ্চতা, তার মানে হচ্ছে তিনটা যেহেতু সমান, তার মানে হচ্ছে কি। তো এই ছিল হচ্ছে আমাদের টাইপ 1 এর গুরুত্বপূর্ণ সূত্রগুলো। তো এইটুকু আমরা যদি জানতে পারি, তাহলে এখন এই চ্যাপ্টারের টাইপ 1 এর 20 থেকে 25টা 30টার মতো তুমি সৃজনশীল নিজে থেকে করতে পারবে।